প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2023 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির নতুন সিলেবাস অনুযায়ী যে মেজর এবং মাইনর কোর্স চালু হয়েছে, তো সেখানে ফিলোজফির অনার্স এবং পাসের সিলেবাস তোমাদের একেবারে সেম দিয়েছে। তো সিলেবাসটা তোমার ফান্ডামেন্টাল অফ ফিলোজফির উপর ভিত্তি করে পুরো সিলেবাসের স্ট্রাকচারটা তৈরি রয়েছে। তো এটা রয়েছে তোমাদের সেম 1 সিসি 1 পেপারে। আর মেজর মানে অনার্স কোর্স আর মাইনর মানে জেনারেল কোর্স, উভয় ক্ষেত্রেই উভয় ছাত্রছাত্রীদের জন্যই সিলেবাস কিন্তু তোমাদের একই এখানে দিয়েছে, ফান্ডামেন্টাল অফ ফিলোজফি। তো যারা সেম 1 এবং সিসি 1 পরীক্ষা রিসেন্ট একেবারে দিতে চলেছ, তাদের জন্য আমরা আজকের এই ক্লাসে কিছু সাজেশান তোমাদের সামনে প্রেজেন্ট করব। সাজেশানটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে তোমাদের সিলেবাসের যে 4টে টপিক রয়েছে, সেই 4টে টপিকের উপর একেবারে ভিত্তি করে। আর 4টে টপিকের আমরা এখানে পৃথক পৃথকভাবে একদম প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। 5 মার্কস, 10 মার্কস এবং 15 মার্কস। তো আগে মানে এই 2023 সালের সিলেবাসের পূর্বে যে সিলেবাসে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিত, সেখানে 5 নম্বরের কোশ্চেন, 15 নম্বরের কোশ্চেন আর এমসিকিউ 10টা করতে হতো। তো তোমাদের ইউনিভার্সিটি গাইডলাইন অনুযায়ী এমসিকিউটা আর তোমাদের জন্য থাকছে না। 2টো 5 মার্কস লিখতে হবে, 2টো 10 মার্কস লিখতে হবে আর 3টে 15 মার্কসের আনসার তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? তো বড় কোশ্চেন লেখার পরিমাণটাই কিন্তু খুব বেশি। আর তোমরা যেহেতু এবছর 2023-এর নতুন সিলেবাস এবং ফার্স্ট ব্যাচ, তাই সাজেশানটাও করাটা খুবই কঠিন ব্যাপার। তবুও তোমাদের জন্য টপিক একেবারে নির্বাচন করে পূর্বের ইয়ার্সে যেভাবে প্রশ্ন পড়তো এই টপিকগুলোর উপরে, সেই অনুযায়ী তোমাদের জন্য আজকের এই সাজেশানটা রেডি করা হয়েছে। তো সাজেশানের একেবারে বিশদে যাওয়ার আগে তোমাদের বলবো যে এই সাজেশানের উপর বা এই সিলেবাসের উপর রীতিমতো আমাদের এই চ্যানেলে একটা ভিডিও রয়েছে। তোমরা প্লে লিস্টে চলে যাও, সেখান থেকে গিয়ে সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। আর আমি ভিডিওর ডেসক্রিপশানে আর আই বটনেতে এই ভিডিওর লিঙ্কগুলো তোমাদেরকে শেয়ার করে দেবো, সেগুলো দেখো। আশা করছি সেখান থেকে তোমরা কিছু প্রশ্ন আনসার সহ পুরো পেয়ে যাবে এবং সেগুলো একটা নোটস আকারে খাতায় লিখে নিলেই তোমাদের এনাফ। ঠিক আছে? সেই ক্লাসগুলো তোমরা দেখো। তো চলে আসো প্রথম একদম সিলেবাসে। আমি যেটা নির্বাচন করে নিয়েছি যে ইন্ট্রোডাকশান, ফান্ডামেন্টাল অফ ফিলোজফি থেকে ইন্ট্রোডাকশানের উপর তোমরা কি কি প্রশ্ন করবে, 5 মার্কসের কি কি করবে দেখো এই প্রথম টপিকটা থেকে। দর্শনের প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো, 2 নম্বর। এগুলো সব 5 মার্কসের কিন্তু। সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের সম্পর্ক আলোচনা করো। ইংলিশ ভার্সানে তোমাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে। যাদের ইংলিশ ভার্সান প্রয়োজন আছে তারা ইংলিশ ভার্সানগুলো এই ক্লাস থেকে তোমরা ফলো করে নাও। বিজ্ঞান ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তো এখান থেকে আমরা 5টা 5 মার্কস নির্বাচন করেছি। 10 মার্কসে চলে আসো। এবার একটা প্রশ্ন, মানে এই সিলেবাসের উপর তো কোনো রীতিমতো কোনো প্রশ্ন হয়নি, তোমরা প্রথম ব্যাচ, তাই কোনো 10 মার্কসে হয়তো প্রশ্ন দিলাম বা কোনো 15 মার্কসে হয়তো প্রশ্ন দিলাম, সেই প্রশ্নটাই হয়তো দেখবে একটু ছোট করে লিখতে হবে, সেটা 5 মার্কসে চলে এলো, বা 10 মার্কসটাই হয়তো 5 মার্কসে দিলে, এরকম হতেই পারে।
কিন্তু তোমরা টপিক অনুযায়ী ঠিক করে পড়ে রাখো, আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। 10 মার্কস। অধিবিদ্যা বলতে কী বোঝো? এর প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এই অধিবিদ্যা সম্পর্কে রীতিমতো একদম এই সিলেবাসের উপর বেস করেই তোমাদের একটা ক্লাস, লং একটা ক্লাস দেয়া রয়েছে, এবং সেখানে তোমরা পুরো পিডিএফ আকারে পুরো আলোচনাটা পেয়ে যাবে। ক্লাসটা অবশ্যই ফলো করো। পরের প্রশ্নটা চলে আসো, জ্ঞানবিদ্যা বলতে কী বোঝো? জ্ঞানবিদ্যা সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের মতবাদগুলো যে রয়েছে সেগুলো আলোচনা করো। 15 মার্কসে চলে আসো। এটা দুটো 10 মার্কস দেওয়া হলো। অধিবিদ্যা কি সম্ভব? দর্শন ও অধিবিদ্যার সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটাও নিয়েও আমাদের ভিডিও ক্লাস রয়েছে, তোমরা সেটাও ফলো করে নাও। তাহলে প্রথম টপিক থেকে আমরা এই প্রশ্নগুলো তোমাদের জন্য দিচ্ছি। পরের অংশে দেখো মেটাফিজিক্স। মেটাফিজিক্সের 5 মার্কস কী দেওয়া হয়েছে? দ্রব্য সম্পর্কে লৌকিক মতটি সংক্ষেপে লেখো। 2, উদাহরণসহ আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের পার্থক্য লেখো। 3, কার্যকারণ সম্পর্কে হিউমের সতত সংযোগ মতবাদটি সংক্ষেপে লেখো। 4, কার্যকারণ সম্পর্কে পোষক্তি তত্ত্বের মূল কথা কী? আর 5টা এই মাঝখানে রয়েছে দেখো, কার্যকারণ সংক্রান্ত সতত সংযোগ তত্ত্বের সপক্ষে দুটো যুক্তি দাও। তো কার্যকারণ সম্পর্কে সতত সংযোগ তোমরা ক্লাস 11-এতে পড়েছো। এই ক্লাস 11-এরই এখানে সিলেবাসটা তুলে দেওয়া হয়েছে। সেখানে হিউম যে যুক্তিগুলো দিচ্ছে সেই যুক্তির যে কোনো দুটো এখানে তোমাদেরকে লিখতে বলছে। দেখো 10 মার্কসে কী কী করবে? দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মত আলোচনা করো। 2 নম্বর, দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতবাদ আলোচনা করো। 3, দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। 15 মার্কসে চলে আসো। আচ্ছা, এই প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে যেটা বলছি সেটা হলো, এই কার্যকারণ তত্ত্বটা খুব ইম্পর্টেন্ট 15 মার্কসের জন্য। এখান থেকে তোমাদের একটা 15 মার্কস একদম আসবেই। দুটো প্রশ্ন আমরা এখান থেকে দিচ্ছি, সেই দুটো প্রশ্ন খুব ভালো করে রেডি করো। অনার্স মেজর কোর্স হোক আর মাইনর কোর্সেরই হোক, এই দুটো প্রশ্ন থেকে একটা লং কোশ্চেন কিন্তু আসার ভীষণ চান্স রয়েছে। কিন্তু এখানটা খুব ভালো করে লং কোশ্চেনগুলো তৈরি করবে। কিন্তু কার্যকারণ সংক্রান্ত পোষক্তি তত্ত্বের যে কোনো দুজন সমর্থকের নাম লেখো। এই তত্ত্বের মূল বক্তব্যটি সমালোচনা সহ ব্যাখ্যা করো। এখানে নাম্বারিংটা করা আছে দেখো, 2, 9 আর 4, ঠিক আছে? তো এটা যদি এইভাবে মডেলটা না দেয় তাহলে বুদ্ধিবাদীদের পোষক্তি তত্ত্ব সংক্রান্ত মতবাদটি আলোচনা করো এবং তার সমালোচনা সহ লেখো। এইভাবেও কিন্তু প্রশ্নটা দিতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি কার্যকারণ সংক্রান্ত পোষক্তি যে তত্ত্বটা, এটা বুদ্ধিবাদীদের মতবাদ, এন্টেলমেন্ট থিওরি, এইটা ব্যাখ্যা এবং আলোচনা করো। এইভাবে প্রশ্নটা থাকতে পারে কিন্তু কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2, কার্যকারণ সংক্রান্ত হিউমের সতত সংযোগ মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। 15 মার্কসের প্রশ্ন কিন্তু এটা 10+5 রয়েছে, ব্যাখ্যার বিচার। তা এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই খুব ভালো করে এই টপিক থেকে রেডি করবে। সিয়ের দাগে এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি থেকে দেখো, জানা ক্রিয়াপদের বিভিন্ন অর্থগুলো কী কী? 2, সবল ও দুর্বল অর্থে জানা বলতে কী বোঝো, বা সবল বা দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য করো। এরকমভাবে প্রশ্নটা থাকতে পারে। 3 নম্বর, চরমপন্থী নরমপন্থী বুদ্ধিবাদের
পার্থক্য কী? এই 3টে প্রশ্ন এখান থেকে করো। এবার চলে আসো 10 মার্কসে। এখানে দেওয়া হয়েছে বাচনিক জ্ঞানের শর্তগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটা 10 মার্কসের জন্য দেওয়া হয়েছে। কিন্তু তোমাদের এখানে আর একটা কথা বলে রাখবো, যে ধরো প্রশ্নটা একটু মিক্সড করে দিল, যে জানা ক্রিয়াপদের বিভিন্ন অর্থগুলো কি কি, আর বাচনিক জ্ঞানের শর্তগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো তোমরা তো 5 মার্কস আর 10 মার্কসের করছোই, এটা দুটো যদি মিক্সিং করে দেয় এটা 15 মার্কসের একটা আনসার হয়ে যাবে। এরপরে চলে আসো মার্কস 15-এ। জ্ঞান উৎপত্তি সংক্রান্ত বুদ্ধিবাদী মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই পার্টের 15 মার্কসগুলো। এখান থেকেও তোমাদের একটা 15 মার্কস অবশ্যই আসবে। 2 নম্বর, জ্ঞান উৎপত্তি সংক্রান্ত অভিজ্ঞতাবাদী মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। সব 15 মার্কসের, 10+5-এ। বিচারবাদ বলতে কি বোঝো? জ্ঞান উৎপত্তি সংক্রান্ত কান্টের বিচারবাদ ব্যাখ্যা করো। এই 3টে প্রশ্ন খুব ভালো করে করো। এই 3টে প্রশ্ন থেকেও তোমাদের কিন্তু 15 নম্বরের একটা প্রশ্ন আসবে। তাহলে কার্যকারণ থেকে তোমরা 15 মার্কস করবে, আর এই জ্ঞান সংক্রান্ত বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ আর কান্টের বিচারবাদ, এগুলো করলে আশা করছি দুটো প্রশ্ন তোমাদের কম্পালসারি আসছে। আর একটা এখানে প্রশ্ন দিয়েছি, এটা করতে পারো তোমরা। আমি চিন্তা করি অথবা আমি আছি, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, একটা সালের পরীক্ষা হলে তারপরে কি বলবো, একটু প্রশ্নের পরিমাণটা কমতো বা কমবে। তোমাদের পরবর্তী যেসব স্টুডেন্টরা CC1 দেবে তাদের কিন্তু এতটা হয়তো প্রশ্ন করতে হবে না, কিছুটা পরিমাণটা কমে যাবে। তোমরা প্রথম, তাই কি থেকে প্রশ্ন দেবে সেগুলো খুব ক্রিটিক্যাল। প্রশ্ন সেট আপ করাটা খুবই অসুবিধাজনক। আচ্ছা, এরপরে রয়েছে এথিক্স। এথিক্সে 5 মার্কসগুলো দেখো। নীতিবিদ্যার প্রকৃতি লেখো। 2, পরানীতিবিদ্যা ও ফলিত নীতিবিদ্যার মধ্যে পার্থক্য করো। মানে মেটা এথিক্স আর অ্যাপ্লাইড এথিক্সের মধ্যে পার্থক্য করতে বলছে। 3 নম্বর, পরানীতিবিদ্যা বলতে কি বোঝো? সংক্ষেপে ব্যাখ্যা করো। 4, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে সম্পর্ক কি বা পার্থক্য কি, এইভাবেও থাকতে পারে। 5, অনৈচ্ছিক ক্রিয়া কাকে বলে? যে কোনো দুটি অনৈচ্ছিক ক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। মানে দুটো অনৈচ্ছিক ক্রিয়ার দৃষ্টান্ত দিয়ে এখানে ব্যাখ্যা করতে বলছে। ভালো নৈতিক অর্থ ও অনৈতিক অর্থের মধ্যে পার্থক্য করো। আচ্ছা, ভালো নৈতিক অর্থ মানে মোরাল, আর অনৈতিক মানে হচ্ছে নন মোরাল সেন্স অফ গুড। ঠিক আছে, এটা একটু ইংরেজি ট্রামগুলো দেখে রাখবে কিন্তু। ভালো ও মন্দ বলতে কি বোঝো? গুড অ্যান্ড ব্যাড। যথোচিত ও অনুচিত বলতে কি বোঝো? রাইট অ্যান্ড রং। কিন্তু এরপরে আমরা যেটা দিচ্ছি তোমাদের, যে 10 আর 15 মার্কস, এখানে যে কোনোভাবেই কিন্তু প্রশ্নগুলো হতে পারে। এবং আমি তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি কিভাবে 10 মার্কস করবে, কিভাবে 15 মার্কস করবে। ঐচ্ছিক ও অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো। কয়েক প্রকার অনৈচ্ছিক ক্রিয়া উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। এসব ক্রিয়া নৈতিক নয় কেন? এর নাম্বারিংটা একটু ফলো করো, 4, 8, 3। তো ওই ঐচ্ছিক অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো। এখানে আমরা না 5 মার্কসের ওখানে দিইনি। তো এইটা দেখো 4 নম্বর আছে, এটা 5 মার্কস হতেই পারে। আর অনৈচ্ছিক ক্রিয়াগুলো উল্লেখ করে ব্যাখ্যা করো, এই অংশটা 8 মার্কস দেওয়া হয়েছে, এটা অনলি 10 মার্কসের জন্য আসতেই পারে। আর না হলে ওভারঅল এইভাবে কিন্তু একটা 15 মার্কসের বড় কোশ্চেন হতে পারে। বুঝতে পারলে? পরের অংশটা দেখো, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য করো। আর দুটির মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু
তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা 7+8 আছে, তো যে কোনো পার্ট একটা 10 মার্কসের জন্য থাকতেই পারে। আর উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য করো, এটাও 10 মার্কস দিতে পারে। আর কোনটা নৈতিক বিচারের বিষয়বস্তু, এটাও 10 মার্কস দিতে পারে। আর উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য করো, এটা 5 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই গেল তোমাদের টোটাল পুরো CC1, সেমিস্টার 1 এবং CC1-এর মেজর আর মাইনর, এদের জন্য আলাদা কিছু প্রশ্ন নয়, একই প্রশ্ন, একই সিলেবাস। তো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন রেডি করতে থাকো। আশা করছি তোমরা বুঝতে পারলে যে 3টে বড় কোশ্চেন আমাদের কোথা থেকে আসতে পারে। এই প্রশ্নগুলো তোমরা করো, তোমরা আশা করছি কমন পেয়ে যাবে, কারণ টোটাল সিলেবাসগুলোকে কভার করেই পুরো প্রশ্নগুলো দেয়া রয়েছে। ঠিক আছে, এরপরে কোনো তোমাদের জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট করো, চেষ্টা করব সেই কমেন্টগুলো নিয়ে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেওয়ার, যাতে তোমাদের প্রথম পরীক্ষাটা দিতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, এখান পর্যন্ত রইল আজকের ক্লাস। পরের ক্লাসে কোনো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।